তোমার কি কেমিস্ট্রি মনে থাকে না? তুমি কি কেমিস্ট্রি ভয় পাও? ভয়ের কারণ নাই। আমি যখন তোমার মতো 9-10 ছিলাম তখন আমারও কেমিস্ট্রি মনে থাকতো না আর আমিও ভয় পেতাম। অথচ দেখো আমি কিন্তু প্রায় 6 বছর যাবত কেমিস্ট্রি পড়াচ্ছি এবং কেমিস্ট্রির একজন খুব ভালো টিচার হয়ে গেছি। তাহলে কেমিস্ট্রি মনে থাকে না এবং ভয় পাওয়া থেকে আমি কিভাবে কেমিস্ট্রি টিচার হওয়া পর্যন্ত এই জার্নিতে এতদূর আসলাম? দেখো, কেমিস্ট্রি মনে না থাকাটা স্বাভাবিক, কিন্তু তুমি যদি কেমিস্ট্রি একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে না পড়তে পারো তাহলে কখনোই তুমি কেমিস্ট্রিতে উন্নতি করতে পারবে না বা তোমার কেমিস্ট্রিতে ভালো মার্কও আসবে না, আবার কেমিস্ট্রির এই ভয়ও কখনো দূর হবে না। সো দূর করার জন্য আমি তোমাদের মিল্টন খন্দকার স্যার, মিল্টন খন্দকার ভাইয়া যেটাই বলো, কিছু চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে আসছি। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবা। অন্তত 1 মাসে 4বার 5বার এই একই ভিডিও বারবার দেখবা, যাতে এই একই কথাগুলা তোমার মাথার ভিতর ঢুকে যায়, মাথার ভিতর গেঁথে যায়। তাহলে দেখবা এই কথাগুলো তোমার নিজের মাথার ভিতর গেঁথে যে সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে যে কেমিস্ট্রির যে ভয় আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং তুমি ওই কাজগুলা নিজের জীবনে এক্সিকিউট করা শুরু করে দিবা। যদি কোনো সিনিয়র দেখে থাকেন, যদি কোনো গার্জিয়ান এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার বাচ্চাকে অবশ্যই এই ভিডিওটা দেখান। আপনার বাচ্চাকে অবশ্যই ভিডিওটা দেখান। এই ভিডিওটা দেখলে ওর কেমিস্ট্রির প্রতি ভয় দূর হয়ে যাবে, কেমিস্ট্রি ওর পছন্দের সাবজেক্ট হয়ে যাবে। আমার নিজেরও কেমিস্ট্রি পছন্দের সাবজেক্ট ছিল না, আমি জাস্ট এই টিপস অ্যান্ড ট্রিক্স, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে কেমিস্ট্রির ভয় দূর করছি। চলেন কি কি টেকনিক আমি অ্যাপ্লাই করছি আপনাদের সাথে A to Z বলার চেষ্টা করি। তোমরা যদি আমার স্টুডেন্ট, তোমাদেরকে তুমি করে বলি। দেখো, কেমিস্ট্রির ভয় দূর করার জন্য আমি প্রথমেই যেই কাজটা করছি সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের দিকে আগে ফোকাস করছি। পিরিয়ডিক টেবিলের দিকে আগে ফোকাস করছি। বাট প্রবলেম ইজ, পিরিয়ডিক টেবিল এমন একটা জিনিস যেটা তুমি কখনোই অল্প সময়ে কখনোই তুমি এটা করতে পারবে না, কি বলে, আয়ত্ত করতে পারবে না। এবার পিরিয়ডিক টেবিল অল্প সময়ে যেমন তোমার আয়ত্ত হবে না, আবার কনসেপ্ট যখন তুমি পড়তে যাবা, কেমিস্ট্রি জিনিসপত্রগুলো যখন পড়তে যাবা, প্রত্যেকটা অধ্যায় যখন তুমি পড়তে যাবা, তখন পিরিয়ডিক টেবিল ছাড়া তুমি এক পা এগোতে পারবা না। এই জন্য আমি যেটা করতাম একটা পিরিয়ডিক টেবিলের প্রিন্ট, খেয়াল করো, একটা পিরিয়ডিক টেবিলের প্রিন্ট আমার কাছে রেখে দিতাম, একটা পিরিয়ডিক টেবিল প্রিন্ট করে। এই পিরিয়ডিক টেবিলের আমার সবসময় টার্গেট থাকতো 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলার পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর মুখস্থ করা। ইনিশিয়ালি 9-10 থাকা অবস্থায় প্রথমে আমি নাম এবং পারমাণবিক সংখ্যা, কি কি ভাইয়া, নাম এবং পারমাণবিক সংখ্যা, এই দুইটা জিনিস আমি মুখস্থ করছি, নাম এবং পারমাণবিক সংখ্যা। ভাই, নাম এবং পারমাণবিক সংখ্যা মুখস্থ করলে আমার লাভ কি হবে? খেয়াল করো, যখনই আমি বেসিক কনসেপ্টে যাব, খেয়াল করো, আমি যখনই কেমিস্ট্রির বেসিক কনসেপ্টে যাব, বেসিক কনসেপ্টের ভিতরে আমার কোনো না কোনো মৌল চলে আসবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কিছু না কিছু আসবে, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন। তো ওইগুলার যেই তোমার সংকেতগুলো আছে, যে নামগুলো আছে, যে পারমাণবিক সংখ্যা আছে, যে পারমাণবিক ভর আছে, এগুলা ব্যবহার না করে আমি তো কনসেপ্ট কাজেই লাগাতে পারবো না। ফলে আমার পিরিয়ডিক টেবিল মাস্ট। তাহলে প্রথমেই আমাকে যেটা করা লাগবে, অল্প করে পিরিয়ডিক টেবিল পড়া লাগবে। এখন এটা মাথায় রাখা লাগবে, পিরিয়ডিক টেবিল হচ্ছে আমার অন্তত 30টা মুখস্থ করা লাগছে, 1 থেকে 30 পর্যন্ত। 30টা আলাদা আলাদা মানুষের নাম যদি আমাকে বলে মুখস্থ করে দিতে, আমি পারবো? কখনোই আমি একদিনে পারবো না। তাহলে 30টা আলাদা আলাদা মানুষের নাম আমাকে যদি দায়িত্ব দেয় যে 30টা আলাদা আলাদা মানুষের নাম এমন করো যে 30টা আলাদা আলাদা মানুষের সাথে তুমি আগামী 1 মাস খেলা করো। খেলা মানে কি? ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা। তো এই টাইপের খেলা করতে করতে তাদের সাথে মিশে শিখো, তাহলে কিন্তু তুমি অনায়াসে 1 মাসে শিখে যাবা। তো এভাবে চিন্তা করো যে 30টা মৌলের নাম আমি একবারে মুখস্থ করব না, আমার একদিনে মুখস্থ করতে কেউ বলে নাই। আমাকে যেটা করা লাগবে, প্রতিদিন একজনের সাথে পরিচয় হওয়া লাগে। ধরো আজকে আমি শুরু করলাম হাইড্রোজেন দিয়ে, তারপর কালকে আমি হিলিয়াম নিয়ে কাজ করলাম, সারাদিন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তারপরের দিন লিথিয়াম নিয়ে কাজ করলাম, তারপরের দিন বেরিলিয়াম নিয়ে কাজ করলাম, তারপরের দিন বোরন নিয়ে কাজ করলাম, এরপর একদিন সোডিয়াম নিয়ে পড়ে থাকলাম, একদিন ম্যাগনেসিয়াম নিয়ে পড়ে থাকলাম, একদিন অ্যালুমিনিয়াম নিয়ে পড়ে থাকলাম। এভাবে টানা 2 মাস তুমি 30টা মৌল নিয়ে, প্রতিদিন একটা করে মৌল নিয়ে চিন্তা করো। সারাদিন ওই মৌলের নামটাই বারবার পড়বা, ওই মৌলটাই বারবার চিন্তা করবা। তাহলে এভাবে তুমি পুরো 1 থেকে 1.5 মাসে পর্যায় সারণীটা অল্প করে মুখস্থ করতে পারবা, পরিচয় হওয়ার মতো করে। জাস্ট এভাবে চিন্তা করো, তুমি মৌলগুলা পরিচয় করতেছো নিজের সাথে।
নাম পরিচয় করতেছো। একটা অপরিচিত মানুষের সাথে তোমার পরিচয় হলে তার সাথে নিজেকে পরিচয় কিভাবে করো, ঠিক যেভাবে করো ওইভাবে পরিচয় করতেছো। সো ওইভাবে পরিচয় করার মতো করে চিন্তা করলে তুমি দেখবা অনায়াসে এক পর্যায়ে যে পারবা। তাহলে প্রথমে আমাদের পিরিয়ডিক টেবিলে ফোকাস করতে হবে, মৌলগুলার নাম, তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এগুলা তো অল্প অল্প করে ফোকাস করতে হবে। এরপরে আসবে হচ্ছে বেসিক কনসেপ্ট। ভাইয়া বেসিক কনসেপ্ট বলতে কি বুঝাচ্ছি? বেসিক কনসেপ্ট বলতে বুঝাচ্ছি কেমিস্ট্রিতে যখন তুমি পড়তে যাবা, কেমিস্ট্রি পড়তে যাবা, তখন তুমি বিভিন্ন টাইপের কনসেপ্ট শিখবা। যেমন ধরো ভৌত পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন কি, বিক্রিয়ক কি, উৎপাদ কি, ঠিক আছে? তারপরে সমযোজী বন্ধন কি, আয়নিক বন্ধন কি, ইলেকট্রন বিন্যাস কি, পর্যায় সারণী কি, তারপরে হচ্ছে এরকম আরো বিভিন্ন টাইপের বেসিক কনসেপ্ট শিখবা। যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী কি, এই যে বেসিক কনসেপ্ট গুলো আছে, এই এক একটা কনসেপ্ট গুলা তোমাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। তোমাকে যদি যোজ্যতা ইলেকট্রনের কথা বলে, যোজনীর কথা বলে, যৌগমূলকের কথা বলে, তোমাকে যদি সমযোজী বন্ধনের কথা বলে, আয়নিক বন্ধনের কথা বলে, ধাতব বন্ধনের কথা বলে, তোমাকে যদি মোলের কথা বলে, তোমাকে যদি কোন একটা গ্যাসের আয়তনের কথা বলে, এই যে এক একটা কনসেপ্ট, এই কনসেপ্টগুলো যখন তোমার সামনে বলা হবে, এই কনসেপ্টগুলো তোমাকে বুঝতে হবে। এখন বোঝার সময় আমি যেটা করি, বোঝার সময় প্রত্যেকটা জিনিসের কি বুঝছি সেই বোঝাটাকে আমরা একটা কিওয়ার্ড বা কিওয়ার্ড, আমি এটাকে বলি কিওয়ার্ড, এটার বাংলা হচ্ছে মূল শব্দ, বা একটা দুইটা এমন শব্দ থাকে যেই শব্দ দেখবা ওই টোটাল জিনিসটাকে বোঝায়, ওই শব্দের মাধ্যমে বোঝাটা জরুরি, একটা দুইটা শব্দের মাধ্যমে বোঝাটা জরুরি। যেমন ধরো যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায়? একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিস্থ কক্ষপথ, মানে একদম বাইরের স্তরের যে ইলেকট্রন, সেটাকে যোজ্যতা ইলেকট্রন বলে। তাহলে এই যে একটা কনসেপ্ট বাইরের স্তরের ইলেকট্রন, এইটার মাধ্যমে আমি টোটাল জিনিসটা বুঝতে পারতেছি। সো এইভাবে বুঝতে হবে। এখন দেখো আমি যখন তোমাকে বোঝাচ্ছি তখন পুরো জিনিসটাকে আমি ফিল করে তোমাকে ভিজুয়াল করে বুঝাচ্ছি, যাচ্ছে এইরকম অভিনয় করে বুঝাচ্ছি। এইটাকে বলে হচ্ছে চিত্রের মাধ্যমে পড়া। অর্থাৎ তুমি যে কনসেপ্টটা বুঝবা, যে বেসিক কনসেপ্টটা বুঝবা, ওইটাকে একটু চিন্তা করো, একটু ভিজুয়াল করো, একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করো। ওইটাকে যদি চিত্রের মাধ্যমে এঁকে, খাতা কলমে চিত্রের মাধ্যমে এঁকে লেখা সম্ভব হয়, খাতা কলমে চিত্রের মাধ্যমে এঁকে লিখো, লিখে ওইটাকে প্রেজেন্ট করার চেষ্টা করো, তাহলে দেখবা যে এই কনসেপ্টগুলো তোমার মাথার ভিতরে আস্তে 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 সুন্দর করে গেঁথে যাচ্ছে। এটা জরুরি, অনেক জরুরি। চিত্রের মাধ্যমে এই ভিজুয়াল কনসেপ্টগুলো তুমি যদি মাথার ভিতরে একবার গেঁথে ফেলতে পারো, এইটা তুমি আর কখনো ভুলবা না। তাহলে দেখো কি বললাম, প্রথমে আমাদের পিরিয়ডিক টেবিল আসতে হবে। পিরিয়ডিক টেবিল ভালো করে শেখার পর এরপরে আমাদের বেসিক কনসেপ্টে যেতে হবে। প্রত্যেকটা বেসিক কনসেপ্টকে ভালো করে বুঝতে হবে। ভালো করে বোঝার পর ওটাকে চিত্রের মাধ্যমে মাথার ভিতরে গেঁথে ফেলার চেষ্টা করতে হবে, যে চিত্রটা যেন আমি মাথার ভিতরে একদম A to Z গেঁথে ফেলতে পারি, প্রত্যেকটা চিত্র মাথার ভিতরে অনন্যভাবে থাকে। তাহলে তুমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারবা। এবার খেয়াল করো, কয়েকটা স্টেপ ফলো করবা। দেখো আমি এখানে 4 স্টেপ প্রসেস দিছি, আমি এখানে 4 স্টেপ একটা সলিউশন দিছি। কেমিস্ট্রি যাদের মনে থাকে না একদম, তারা 4 স্টেপ প্রসেসে যাবা। যে কোনো একটা কনসেপ্ট যখন তোমাকে প্রথমে বলবে না, যে কোনো কনসেপ্ট, এনি টাইপস অফ কনসেপ্ট প্রথমে বললে আগে তুমি আন্ডারস্ট্যান্ড করো। আন্ডারস্ট্যান্ড করা মানে কি? বোঝা, বোঝা, আগে বুঝো। ভাইয়া টিচার তোমাকে বুঝাচ্ছে, তুমি না বুঝে ওটা মুখস্থ করার চেষ্টা করবে না। আমি তোমার টিচার, আমি তোমাকে কেমিস্ট্রি পড়াই, তুমি আমার কাছে আগে বুঝো। একটা লাইন না বুঝে তুমি মুখস্থ করবে না, আগে তুমি আমার কাছে বুঝবা। মুখস্থ পরে, মনে রাখার চেষ্টা পরে, আগে তুমি বুঝবা যে ভাই এটা বললো কি, স্যার এটা বললো কি। যেটা আমি তোমাকে বলছি ওটা আগে তুমি বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করার পর যেটা তুমি বুঝছো আমার কাছে, ওইটাকে তুমি সামারি করো, সামারাইজ বলে এটাকে, ওটাকে তুমি সামারি বলো। ভাইয়া যখনই তুমি সামারি করতে যাবা, দেখবা সামারি করতে গেলেই তোমার এখানে কিওয়ার্ড চলে আসছে, ওই যে মূল শব্দ। পুরা জিনিসটাকে সামারি করতে গেলে অল্প কয়েকটা শব্দেই দেখবে তুমি ব্যাখ্যা করতে পারতেছো, পুরা জিনিসটা সামারি করতে পারতেছো জাস্ট অল্প কয়েকটা শব্দে। তো টোটাল জিনিসটা বোঝার পরে সামারি যখন তুমি করতেছো, অল্প কয়েকটা শব্দে যখন তুমি বোঝার চেষ্টা করতেছো, ওই অল্প শব্দের ভিতরেই দেখবা পুরা জিনিসটাকে তুমি ব্যাখ্যা করতে পারবা, পুরা জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবা। এই সামারি যখন তুমি করতে পারবা, তখন কনসেপ্টটা তখন তোমার ভিতরে দেখবা গেঁথে যাচ্ছে, গেঁথে যাচ্ছে, কনসেপ্টটা গেঁথে যাচ্ছে। এখনো ওই কনসেপ্টটা 100% তুমি বুঝো নাই। এইটাকে কখন বুঝবা জানো? তুমি দেখো পুরা জিনিসটা তুমি টিচারের কাছ থেকে বুঝলা, ওটা সামারি করলা, এরপরও ওই কনসেপ্টে তোমার কিছু না কিছু গ্যাপ আছে, থাকবে, এটা বাধ্যতামূলক থাকবে, এটাই নিয়ম, এটাই হয়। তাহলে ওই কনসেপ্টটা 100% বুঝবা কিভাবে? তুমি যখন কোশ্চেন সলভ করবা, ওই কনসেপ্ট থেকে পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন সলভ করবা, তখন তুমি বুঝতে পারবা এই কনসেপ্টের ভিতর কি কি টেরা বেঁকা গ্যাপ আছে, কি কি উল্টাপাল্টা কোশ্চেন হয়।
এইটা না বুঝলে এটা সলভ করা যায় না, এটা এমন না হলে এটা এমন হয় না। এই যে ছোট ছোট জিনিসপত্রগুলা এটা তুমি তখনই বুঝতে পারবা যখন তুমি কোশ্চেন সলভ করবা। সো আন্ডারস্ট্যান্ড করো, সামারাইজ করো, তারপর তুমি কোশ্চেন সলভে আসো। কোশ্চেন সলভ করতে করতে দেখবা এই কনসেপ্টটা এতবার রিভাইজ হয়ে গেছে যে এই কনসেপ্টটা এখন তুমি বস ফিল করতেছো, বস ফিল করতেছো। ভাইয়া যখনই তুমি নিজেকে বস ফিল করবা, এর পরের ধাপে তুমি এইটাকে নিজের সাথে নিজে এক্সপ্লেইন করো, নিজের ভাষায় এক্সপ্লেইন করো, নিজের ভাষায় এক্সপ্লেইন করো, নিজের সাথে নিজে এক্সপ্লেইন করো। অথবা নিজের বন্ধু যদি কেউ থাকে, নিজের জুনিয়র যদি কেউ থাকে, নিজের ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড যদি কেউ থাকে, তাকে একবার তুমি বোঝাও যে এটা এমন না এমন হয়েছে, এটা এই লাইনের পর এই লাইন হবে, এটা এভাবে না এভাবে পড়তে হয়। এই কথাগুলো তুমি যদি বুঝাইতে পারো ভাইয়া একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আন্ডারস্ট্যান্ড করা, সামারাইজ করা, সামারাইজ সবসময় কিওয়ার্ড ধরে করতে হয়, কোশ্চেন সলভ করা, এরপর একবার এক্সপ্লেইন করা। এক্সপ্লেইন কিভাবে করে? নিজের ভাষায় করে, নিজের ভাষায় এক্সপ্লেইন করো। ইউ আর দ্য বস হিয়ার। কেমিস্ট্রিতে তুমি বস হয়ে যাবা, কেমিস্ট্রিতে একদম ইজি ওয়েতে তুমি বস হয়ে যাবা, বুঝতে পারছো? সো এই কয়েকটা ধাপ তুমি পার করতে পারবা। এবার খেয়াল করো, যখনই তোমাকে আমি বলি ভাইয়া এই সবই তো হলো বাট বিক্রিয়া তো মনে থাকে না, ভাইয়া বিক্রিয়া মনে থাকে না বিকজ তুমি সবসময় মুখস্থ করার চেষ্টা করো, তুমি কখনো প্যাটার্ন ক্র্যাক করার চেষ্টা করো না। প্রত্যেকটা বিক্রিয়ার দেখবে একটা প্যাটার্ন থাকে, প্যাটার্ন ক্র্যাক করার চেষ্টা করো না। যেমন ধরো সংযোজন বিক্রিয়ার একটা প্যাটার্ন আছে, প্রতিস্থাপন বিক্রিয়ার প্যাটার্ন আছে, দহন বিক্রিয়ার প্যাটার্ন আছে, সমানুকরণ বিক্রিয়ার প্যাটার্ন আছে। তারপরে হচ্ছে তুমি যখনই রেডক্স রিঅ্যাকশন করবা, মানে জারণ বিজারণ বিক্রিয়া করবা, সেটার একটা প্যাটার্ন আছে, জারণ সংখ্যা নির্ণয়ের কিছু প্যাটার্ন আছে। সো এই প্যাটার্নগুলা ক্র্যাক করতে হবে। আবার প্যাটার্নের আগে কিছু বেসিক্সও থাকে, বেসিক লাইন, বেসিক ইনফরমেশন, যেগুলো না জানলে তুমি প্যাটার্ন ধরতেই পারবা না। আগে তুমি বেসিক ইনফরমেশন জানবা, তারপরে প্যাটার্ন ক্র্যাক করবা, প্যাটার্নটা ধরতে হবে। তুমি যদি প্র্যাকটিস করতে করতে বা ট্রাই করতে করতে একবার প্যাটার্ন ধরে ফেলো, ওই প্যাটার্নটাই হবে তোমার হাতিয়ার। ওই হাতিয়ারটা ব্যবহার করেই তুমি কেমিস্ট্রিকে নেক্সট লেভেলে যেতে পারবা। তাহলে এতক্ষণে যা কিছু আমি ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যা থেকে তুমি এইটা অন্তত বুঝতে পারছো যে যদি তোমাকে কেমিস্ট্রিতে ভালো হতে হয় তাহলে কেমিস্ট্রিতে সময় দেওয়া লাগবে। ভাই এটা শুধু কেমিস্ট্রির জন্য প্রযোজ্য না, পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে তুমি যদি আসলেই ভালো করতে চাও, ভালো করার জন্য ওই কাজটাতে তোমাকে অনেক বেশি সময় দেওয়া লাগবে। সময় না দিলে তুমি কখনোই ওই কাজে ভালো করতে পারবা না। তো তুমি পর্যাপ্ত পরিমাণ সময় দাও, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন সময় দাও। আস্তে 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 ওই জিনিসটা তোমার আপন হয়ে যাবে, তোমার নিজের হয়ে যাবে, তোমার ভিতরে ওই জিনিসটা ঢুকে যাবে, তুমি নিজের ভিতর থেকে পারবা। যেমন ধরো আমি এই যে তোমাদের সামনে একটা জিনিস সুন্দর করে ব্যাখ্যা করতেছি, এই যে ব্যাখ্যা করার জন্য আমি সুন্দর করে বলা শিখছি না, এই বলা শেখা আমি জীবনে প্রচুর সময় দিছি। সুন্দর করে কথা বলা যায় কিভাবে, এটা তো অনেক সময় দিছি। এই জন্য আমি দেখো এই সুন্দর জিনিসপত্রগুলো তোমার সামনে উপস্থাপন করতে পারতেছি। তো তুমি যখন কথা বলায় সময় দিবা তখন তুমি কথা বলতে শিখবা, তুমি যখন পড়াশোনায় সময় দিবা তুমি পড়তে শিখবা। সেম ভাবে তুমি কেমিস্ট্রিকে সময় দাও, কেমিস্ট্রি তোমার হয়ে যাবে, তুমি কেমিস্ট্রি পারবা। এই কয়েকটা জিনিস পারার পর এবার আসে, খেয়াল করো, রিঅ্যাকশন ম্যাপ। এই জিনিসটাকে এটা একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, তুমি যখন কোন একটা রিঅ্যাকশন শিখতে যাবা, সেই রিঅ্যাকশন তোমার যদি মনে না থাকে, এর কারণ হচ্ছে তুমি রিঅ্যাকশন নিয়ে চিন্তা ভাবনা করতেছো না, তুমি একদম ঠাড়া মুখস্থ করার চেষ্টা করতেছো। মুখস্থ করলে হবে না, মুখস্থ করবা, মুখস্থ বা মনে থাকা জীবনে জরুরি, বাট তার আগে আমার কয়েকটা প্রসেস আছে। প্রথম প্রসেস, বিক্রিয়ার নাম, এইটার দিকে খেয়াল করতে হবে, এবং বিক্রিয়ার নামের সাথে বিক্রিয়া কেন হয় এটা মিল আছে কিনা। বিক্রিয়ার নাম কি, বিক্রিয়ার নামের সাথে বিক্রিয়া কেন হয় বা কিভাবে হয় বা বিক্রিয়া কি হচ্ছে, বিক্রিয়াতে ঘটনা কি ঘটছে সেটা মিল আছে কিনা। যেমন ধরো আমি যদি বলি সংযোজন বিক্রিয়ার সাথে ওখানে ঘটতেছে কি, প্রতিস্থাপন বিক্রিয়া ওখানে ঘটতেছে কি, দহন বিক্রিয়া ওখানে ঘটতেছে কি, জারণ বিজারণ বিক্রিয়া ওখানে ঘটতেছে কি, জারণে কি ঘটে বিজারণে কি ঘটে, এই টাইপের প্রত্যেকটা বিক্রিয়ায় ওখানে কি ঘটে। যেমন ধরো প্রশমন বিক্রিয়া, ওখানে কি ঘটতেছে। তো নামের সাথে ঘটনা কি সেটা সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে তুমি ওই বিক্রিয়াটা বুঝবা, মাথার ভিতরে ওটা ঢোকা শুরু হবে। কখন এভাবে চিন্তা করছো যে নামের সাথে বিক্রিয়ার সম্পর্ক কি, বিক্রিয়ায় ঘটনা কি ঘটছে সেটার সাথে সম্পর্ক রিলেট করা চেষ্টা করা, এটা দরকার। এবার দেখো ওই বিক্রিয়ার দিকে তাকায় দেখতে হবে বিক্রিয়াতে চেঞ্জ কি হচ্ছে, বিক্রিয়াতে চেঞ্জ কি হচ্ছে মানে বিক্রিয়াটা ঘটার পরে আগে এবং পরে কি চেঞ্জ হচ্ছে। বিশেষ করে আমি একটা জিনিস চেষ্টা করি, আমি একটা বিক্রিয়া ঘটলে এই বিক্রিয়ার বাম সাইডে আমার যে সমস্ত রিঅ্যাক্টেন্ট থাকে আর ডান সাইডে যে সমস্ত প্রোডাক্ট থাকে মানে উৎপাদ থাকে, মানে যে সমস্ত বিক্রিয়ক থাকে আর উৎপাদ থাকে, আলাদা করে বিক্রিয়কগুলো মনে রাখার চেষ্টা করি, আলাদা করে উৎপাদগুলো মনে রাখার চেষ্টা করি, এবং দেখি বিক্রিয়কগুলো ভেঙে কিভাবে উৎপাদ হলো এটা বোঝার চেষ্টা করি। এটা বোঝার চেষ্টা করলে পুরো জিনিসটা ইজি হয়ে যায়, ঠিক আছে।
বিশেষ করে সব সময় তুমি উৎপাদের দিকে খেয়াল রাখবা, উৎপাদের দিকে খেয়াল রাখবা। উৎপাদের দিকে খেয়াল রাখলে তোমার দেখবা পুরা জিনিসটা তোমার কাছে ইজি লাগবে। উৎপাদের সাথে বিক্রিয়ার যে নাম, বিক্রিয়া কেন হয়, এগুলো মিলানোর চেষ্টা করবা, তাহলে তোমার কাছে ইজি লাগবে। এবার এখানে আমি একটা কথা দেখছিলাম, সেটা হচ্ছে রিঅ্যাকশন ম্যাপ। রিঅ্যাকশন ম্যাপ বলতে বোঝাচ্ছে, ধরো টোটাল চ্যাপ্টারে যে কয়টা বিক্রিয়া তুমি পড়ছো, টোটাল চ্যাপ্টারে যে কয়টা বিক্রিয়া পড়ছো, টোটাল বিক্রিয়াগুলোকে এক পেজে লিখে নাও। এক পেজে লিখে নিয়ে ওটা বারবার প্র্যাকটিস করো, বারবার লিখো। কেমিস্ট্রি লিখে লিখে পড়ার কোনো বিকল্প নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি নিজে একটা জিনিস ফিল করছি ভাইয়া, কেমিস্ট্রির ক্ষেত্রে আমি নিজে একটা জিনিস ফিল করছি, আমার ফিলিংসটা এরকম যে কেমিস্ট্রি অনেক কিছু আমরা আগে মুখস্থ করে ফেলি, মুখস্থ করার পর মাথার ভিতরে ওই জিনিসটার সাথে পরিচিত হওয়ার পর আস্তে আস্তে আমরা বোঝা শুরু করি। আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমি সব প্রথমেই বুঝে যাব, তারপরে আমি সবকিছু মনে রাখতে পারবো, এরকম হয় না। অনেক কিছু আমরা পড়তে বুঝি, বুঝে তারপরে পড়তে হয় না, পড়তে তারপরে বুঝতে পারি, পড়তে যখন মেমোরাইজ হওয়া শুরু হয় তখন আমরা বুঝতে পারি। সো এই জিনিসপত্রগুলো মাথার ভিতর ঢোকায় ফেলো, এই কথাগুলো মাথার ভিতর ঢোকায় ফেলো, তাহলে এই কেমিস্ট্রি তোমার মনে থাকে না, এই প্রবলেম আর তোমার থাকবে না, কেমিস্ট্রির ভয় দূর হয়ে যাবে। আর ভিডিওটা তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। আইটিএস একাডেমির এই পেজে এখন যেই পরিমাণ ফলোয়ার আছে এটা ডাবল করে দেওয়ার জন্য ফলো করবা, তোমার অন্তত 10 জন ফ্রেন্ডকে ফলো দিতে বলবা, ঠিক আছে? আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের সাপোর্ট দিয়ে যেও, আমরা তোমাদের সাপোর্ট দিয়ে যাব। আল্লাহ হাফেজ।